আসসালামু আলাইকুম। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের যে কয়টি দেশ চরম ঝুঁকিতে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। অথচ সরকার, দাতা দেশ ও সংস্থাগুলোর বরাদ্দের তহবিল নিয়ে বছরের পর বছর ধরে এ খাতে চলছে অবাধে লুণ্ঠন, লুটপাট, তহবিল তছরূপ, স্বেচ্ছাচারিতা। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি সহ বেশ কয়েকটি গবেষণা সংস্থার প্রতিবেদনে বেরিয়ে এসেছে লুটপাটের এই ভয়াবহ চিত্র। আওয়ামী ফ্যাসিস্ট ও লুটেরা ডক্টর হাসান মাহমুদের পরিবেশ প্রতিমন্ত্রী থাকাকালের ব্যাপক হারে লুটপাট হয় জলবায়ু প্রকল্পের অর্থ। সেই ধারা শেখ হাসিনার সরকারের শেষ দিন পর্যন্ত অব্যাহত ছিল। টিআইবির এক গবেষণায় বলা হয়েছে, কোনো জলবায়ু প্রকল্পের সর্বোচ্চ ৭৭% অর্থ আত্মসাৎ হয়েছে। এভাবে বিগত দিনগুলোতে হাজার হাজার কোটি টাকা সরকারি ও দাতা সংস্থা সমূহের বরাদ্দের অর্থ দুর্নীতি বা সরকারি কর্মকর্তা, এনজিও সহ বিভিন্ন ব্যক্তিদের পকেটে ঢুকেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রতিবেদন অনুযায়ী প্রকল্পের অর্থ বরাদ্দ পাওয়ার জন্য এনজিওগুলোকে 20% ঘুষ দিতে হয় সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের, তারপর তারা বরাদ্দ পান। এনজিওর এভাবে ঘুষ দেওয়া, বরাদ্দ এনে বাকি টাকার পুরোটাই আত্মসাৎ করেছেন অনেক ক্ষেত্রে। এই খাতে বরাদ্দের সিংহভাগই বিদেশ থেকে নেওয়া অর্থ। গবেষণা সংস্থা সেন্স ইনিশিয়েটিভ এর প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের নাগরিকদের মাথাপিছু শুধু জলবায়ু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 12,000 টাকা। আরেক অনুসন্ধানে বলা হয়েছে, এই জলবায়ুর টাকা যেসব এনজিও নিয়েছিল, সেসব এনজিওর ওই টাকায় প্রাডো সহ নানা দামি দামি গাড়ি ব্যবহার করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শুরুতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব নেন দীর্ঘদিন থেকে এই সেক্টরে কাজ করা সৈয়দা রেজওয়ানা হাসান। ফলে স্বাভাবিকভাবেই দেশের মানুষ আশা করেছিল উপদেষ্টা রেজওয়ানা হাসান অত্যন্ত সিরিয়াস থাকবেন পরিবেশ দূষণ রোধে। জলবায়ু প্রকল্প বাস্তবায়নের নামে আওয়ামী লীগের শাসনামলে হাজার হাজার কোটি টাকা লুটপাটের একটা সুরাহা হবে। তিনি লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন, জনগণ উপকৃত হবে। কিন্তু বাস্তবে হচ্ছে, রেজওয়ানা হাসানের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সামান্যতম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। লুটপাটকারীদের শাস্তির আওতায় আনা তো দূরের কথা, ইতিপূর্বে টিআইবির বিভিন্ন সংস্থার জলবায়ু খাতে অর্থনীতির লুটপাটের যেসব তথ্য উদ্ঘাটন করেছে, সেগুলোর ব্যাপারেও রেজওয়ানা হাসান কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে গণমাধ্যম কর্মীর এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপের তথ্য চেয়েছিল, তবে মন্ত্রণালয় কিছুই দেখাতে পারেনি। সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানের সঙ্গে এ নিয়ে কথা বলতে চেয়েছিল পরিবেশ সাংবাদিকরা, তিনি এই সংক্রান্ত পদক্ষেপ নজির দেখাতে পারেননি। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এসব হাজার হাজার কোটি টাকা লুটপাটের বিষয়ে কোনো পদক্ষেপ রেজওয়ানা হাসান তো নেননি। মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বৈঠকে দুই কর্মকর্তা এ বিষয়ে কথা বললে তাদেরকে তিনি থামিয়ে দিতেন। বিদেশি অর্থায়ন ছাড়াও সরকার নিজস্ব তহবিল থেকে প্রতি বছর দেশের জলবায়ু খাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিয়ে থাকে। 2025-2026 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপি জলবায়ু, পরিবেশ ও দুর্যোগ সহনশীল কাঠামো খাতে 22,000 কোটি টাকা ব্যয়ে 228টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে, এসব প্রকল্পের ব্যবহৃত অর্থের উল্লেখযোগ্য অংশ বৈদেশিক ঋণ ও অনুদানের টাকা। এই বরাদ্দ শুধু প্রকৃতি রক্ষার খাতেই সীমিত নয়, এর সঙ্গে গভীরভাবে জড়িত টেকসই অর্থনীতি, আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতি রক্ষা ও বৈশ্বিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক টিকে থাকার ব্যবস্থা করা। কিন্তু রেজওয়ানা হাসান কোনোটি করার চেষ্টা করেননি, আগ্রহ দেখাননি। এসব অর্থ গোটালটাই কার্যত লুটপাট হয়েছে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। বাংলাদেশ জলবায়ু প্রকল্পের দুর্নীতি ও অর্থনৈতিক অপচয় নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং
ইউনিভার্সিটি অব লন্ডন যৌথভাবে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। গবেষণা প্রতিবেদন অনুযায়ী উপকূলীয় এলাকায় বরগুনা, সাতক্ষীরা ও পটুয়াখালীর 4টি প্রকল্পের 14 থেকে 77% টাকার দুর্নীতি হয়েছে। পাশাপাশি 60টি প্রশমন প্রকল্পের প্রায় 54.4% অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। 68 কোটি টাকা জলবায়ু প্রকল্পে 37 কোটি টাকাই আত্মসাৎ হয়েছে এবং এনজিও নেতারাই সেসব খেয়েছেন। এছাড়াও এনজিওগুলোকে ক্লাইমেট ট্রাস্ট ফান্ড থেকে অর্থ পেতে 20% ঘুষ দিতে হয়েছে এমন গবেষণা সংস্থায় তথ্য পেয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরায় বাঁধ নির্মাণ সহ জলবায়ু অভিযোজন প্রকল্পগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী গবেষণা সংস্থা টিআইবি। গবেষণা অনুযায়ী এসব প্রকল্পে 77% পর্যন্ত অর্থ আত্মসাৎ হয়েছে। সাধারণ মানুষ কোনোই উপকার পাননি। রাজনৈতিক ও প্রভাবশালীদের বিবেচনায় অনুমোদন ঝুঁকিপূর্ণ অঞ্চল বাদ দিয়ে কম ঝুঁকির এলাকা প্রকল্প বরাদ্দ, আদৌ কোনো নজরদারি না থাকা, অনুমোদিত প্রকল্প পরিবর্তন, নিম্নমানের কাজ, অযথা মেয়াদ বাড়ানো ইত্যাদি তো প্রকল্পগুলোর ছিলই। এসব কারণেও অনেক অর্থ অপচয় হয়েছে। আগামীতে দেশের তাপমাত্রা বৃদ্ধিসহ তীব্র খরার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা ও নোয়া ক্লাইমেটের ডাটা সেন্টার চলতি বছর সর্বোচ্চ তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে। সংস্থা দুটির মতে উষ্ণমণ্ডলীয় সমুদ্র স্রোত এল নিনোর প্রভাবে এবার দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। এর ফলে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা খরাজনিত সমস্যায় পড়বে। ফলে পানির অভাবে কৃষি জমি ও জীববৈচিত্র্যের হুমকির মুখে পড়ে যাবে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবে। ফলে ধান উৎপাদন ব্যাহত হবে, দেখা দেবে সুপেয় পানির অভাব। এসব থেকে বাঁচতে পরিবেশ ও জলবায়ুতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। জলবায়ু রোধে $2.3 বিলিয়ন তহবিল পাওয়ার পরেও বাংলাদেশে বাতাসের গুণগত মানের বছরের অর্ধেকেই অত্যন্ত দূষণীয় থাকছে। এর কারণ কি? এত বিপুল অর্থ পেয়েও পরিবেশ অধিদপ্তর বায়ু দূষণ রোধে সম্পূর্ণ ব্যর্থ হলো কেন? অনেকেরই এ নিয়ে নানা মত দিয়েছেন। এই অর্থ যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না। বিভিন্ন প্রকল্পের ন্যায় অর্থের অপচয় হচ্ছে, লুটপাট হচ্ছে। সরকারি প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে এনজিও কর্মকর্তারাও এর ভাগ পাচ্ছেন। ফলে বায়ু দূষণ রোধে পরিবর্তে অসাধু কর্মকর্তাদের পকেটে ভারী হচ্ছে। ঢাকার পরিবেশ ও বায়ু দূষণ রোধে 2017 সালের 802 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ নির্মল বায়ু ও টেকসই পরিবেশ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন হয়। তবে তাতে বায়ু দূষণের কোনো উন্নতি হয়নি। এই প্রকল্পের টাকা অন্য খাতে ব্যয় এবং লুটপাটের অভিযোগ রয়েছে। প্রায় ঢাকা বিশ্বের সবচেয়ে বায়ু দূষণের শহরে পরিণত হচ্ছে, অথচ রেজওয়ানা হাসানেরা একসময় লাফালাফি করলেও উপদেষ্টা হয়ে পরিবেশের 12টা বাজিয়েছেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান সৈয়দা রেজওয়ানা হাসান ইতিপূর্বে যখন উপদেষ্টা ছিলেন না, তখন বলেছিলেন ঢাকার বায়ু দূষণ রোধে সরকার আন্তরিক নয়। যেসব কারণে বায়ু দূষণ হচ্ছে তা এখন মোটামুটি চিহ্নিত হয়েছে। কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার পর সরকারের এসব বিষয়ে যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। রেজওয়ানা হাসান বলেছিলেন মেয়াদ উত্তীর্ণ বাস দিব্য বায়ু দূষণ করে ঢাকার রাজপথে চলাচল করছে, দেখার কেউ নেই। অবৈধ ইটভাটা চলছে, বেআইনিভাবে বায়ু দূষণ করে নির্মাণ কাজ চলছে, কিন্তু সরকারের এসব বিষয়ে উদাসীন। অথচ বৈশ্বিক তহবিল থেকে পর্যাপ্ত সহায়তা আসছে। তারপরে বায়ু দূষণ রোধ না হওয়াতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই অর্থ গেল কোথায়? অর্থ ভিন্ন খাতে বা ভিন্নভাবে খরচ হয়েছে, সেটা ভাবাই স্বাভাবিক। এটা 2023 সালের শেষ দিকে অক্টোবর মাসে রেজওয়ানা হাসানের বক্তব্য। অথচ ওর 9 মাস পরে তিনি অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। কিন্তু দায়িত্ব পেয়েই সৈয়দা রেজওয়ানা হাসান অতীতে নিজের কথাগুলোই ভুলে যান। সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনা যে অভিযোগগুলো অতীতে তিনি বরাবরই করে আসছিলেন, অন্তর্বর্তী সরকারের চেয়ারে বসার পর তা বাস্তবায়নের কাজে
সামান্যতম করেনি। সরকারি দায়িত্ব পালনের পরিবর্তে উল্টো পথে হেঁটেছিলেন রেজওয়ানা হাসান। অতীতে লুটপাটকারীদের ছাড় দিয়েছেন, এমনকি দুর্নীতির নতুন নতুন ক্ষেত্র তার পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল। এই মন্ত্রণালয়ের অধীনে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর সম্পর্কিত এক গবেষণায় প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে, পরিবেশ সংক্রান্ত বিদ্যমান আইনের দুর্বলতা ও প্রয়োগের ব্যর্থতা, কর্মকর্তা কর্মচারীদের একাংশের অনিয়ম সহ সুশাসনের সূচকে ঘাটতির কারণে পরিবেশ অধিদপ্তর দুর্নীতির প্রতিষ্ঠানিকীকরণ হয়ে গেছে। টিআইবির গবেষণায় আরও তথ্য জানা গেছে, পরিবেশ অধিদপ্তর থেকে শিল্প প্রতিষ্ঠানগুলোকে তদারকির সময় তদারকির কর্মকর্তার ইটিপি, কারখানার পরিবেশ, পানির মান, লাইসেন্স সহ কাগজপত্র, ল্যাবরেটরির রিপোর্ট, টাকার রসিদ, ছাড়পত্র নবায়ন, মূল সার্টিফিকেটের ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট কারখানা দ্বারা প্রভাবিত হয়ে সঠিকভাবে তদারকি করেনি। আর এটা বিনিময়ে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে। জরিপের আওতাভুক্ত প্রায় 1/3 শিল্প কারখানায় বছরে একবারও পরিবেশ অধিদপ্তরের তদারকি হয়নি। আর রেজওয়ানা হাসানের শাসনামলে এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপই নেওয়া হয়নি। গবেষণায় উঠে এসেছে, রেজওয়ানা হাসানের শাসনামলে জরিপকৃত শিল্প কারখানা শতকরা 51% মেয়াদোত্তীর্ণ ছাড়পত্র দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেছে, যার শতকরা 70% তথ্য সংগ্রহের সময় পর্যাপ্ত নবায়নের জন্য আবেদনই করেনি। অন্যদিকে দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের কোনো তালিকা না থাকায় দূষণকারী কর্তৃপক্ষ ক্ষতিপূরণ প্রদান, মানদণ্ডের আলোকে জরিমানা, দণ্ড ও বাস্তবায়নীকরণের ঘাটতি ছিল। দূষণকারীদের বিরুদ্ধে পরিবেশ আদালতের মামলা করার পরিবর্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা নির্ধারণে অধিদপ্তর বেশি আগ্রহী বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া জরিপের আওতাভুক্ত শতকরা 17% শিল্প কারখানার স্থানীয় কর্তৃপক্ষের নিকট থেকে অনাপত্তিপত্র না পাওয়া সত্ত্বেও পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আবাসিক এলাকায় শিল্প কারখানা স্থাপন না করার আইনি বিধান থাকলেও বেশিরভাগ শিল্প কারখানায় শতকরা 72% আবাসিক এলাকায় অবস্থিত। ক্ষমতার অপব্যবহার এবং ক্ষেত্রবিশেষে অবৈধভাবে অর্থ লেনদেনের মাধ্যমে এটি করা হয়েছে এবং রেজওয়ানা হাসান এ ব্যাপারে কোনো পদক্ষেপই নেননি। জরিপে শতকরা 51% শিল্প কারখানায় পরিবেশগত ছাড়পত্র প্রদানের অনিয়মের অভিযোগ। জরিপের আওতাভুক্ত শতকরা 57% শিল্প কারখানা বা প্রকল্পের কোনো প্রকার পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা ছাড়াই পরিবেশগত ছাড়পত্র পেয়েছে। এই ছাড়পত্র দেওয়ার নেপথ্যে রেজওয়ানা হাসান নিজেই ছিলেন। এছাড়া অধিদপ্তরের নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের অধীনে অযৌক্তিকভাবে একই কর্মকর্তাকে 10 বছরে মোট 293 বার প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণ করানো হয়েছে, অর্থ পাচার হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কর্মীদের একাংশের ক্ষমতা অপব্যবহার করে এবং অবৈধ লেনদেনের মাধ্যমে পরিবেশ দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের জরিমানার অর্থ মওকুফ করে দেওয়ার ঘটনাও ঘটেছে। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের মোকাবেলার জন্য উপযোগী পরিবেশ তৈরির দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের ওপর থাকলেও প্রতিষ্ঠানটি এর বিপরীতমুখী কার্যক্রমই করেছেন। অথচ বেলার রেজওয়ানা হাসান এই দায়িত্ব থাকার সময় কার্যকর কোনো পদক্ষেপ নেননি, বরং তিনি এনজিওর কর্মকর্তা মতনই পরিবেশ অধিদপ্তরকে দুর্নীতির আখড়ায় পরিণত করে গেছেন। শুধু পরিবেশ অধিদপ্তরের দুর্নীতি নয় এবং রেজওয়ানা হাসানের অনিয়ম নয়, তিনি তার ছেলে এবং স্বামীকে দিয়েও দুর্নীতি করিয়েছেন। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পারিবারিক ব্যবসার সঙ্গে রেজওয়ানা হাসানের স্বামী সরাসরি জড়িত। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সাহেরের এক ফেসবুক পোস্টে এ ব্যাপারে রেকর্ড প্রকাশ করা হয়েছে। পলাতক নসরুল হামিদ বিপুর হামিদ সোয়েটার্স লিমিটেডের নামে একটি কোম্পানি, যা একমাত্র বিপু ও তার পরিবারের মালিকানাধীন ছিল, বর্তমানে এটি সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক এবং তার পুত্র আহমেদ জারির সিদ্দিক এর নামে নিবন্ধিত। তারাই এই ব্যবসা দেখভাল করতেছেন। নথিপত্র অনুযায়ী নসরুল হামিদ বিপু 2012 সাল পর্যন্ত কোম্পানিটির শেয়ার হোল্ডার ছিলেন, আর তার ভাই ইন্তেখাবুল হামিদ ও ছেলে জারিফ হামিদ 2021 সাল পর্যন্ত মালিকানায় ছিলেন। পরে সব শেয়ার সিদ্দিক পরিবারের হাতে হস্তান্তর করা হয়। মূলত নসরুল হামিদ বিপু হাসিনা পালানোর পর সব কিছুই আবু বকর সিদ্দিক ও তার পুত্র আহমেদ জারির সিদ্দিকের নামে দিয়ে দেন।
তবে অনেকেই বলছেন এই হস্তান্তর ছিল কার্যত কাগজে কলমে, কারণ অন্তর্বর্তী সরকারের রোষানল থেকে বাঁচতে নসরুল আহমেদ বিপু এই কাণ্ডটা করিয়েছিলেন। তাদের দাবি কোম্পানি কার্যক্রম এখনও বিপুর পরিবারের নিয়ন্ত্রণেই রয়েছে। তারা এজন্য বিজিএমই এর ও অন্যান্য ব্যবসায়িক ডিরেক্টরিতে এখনও ইন্তেখাবুল হামিদকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তালিকাভুক্ত থাকার কথা উল্লেখ করেছে। এমনকি 5 আগস্ট 2024 পর্যন্ত হামিদ গ্রুপের নিজস্ব ওয়েবসাইটে এই সোয়েটার কোম্পানিগুলোর গ্রুপের অংশ হিসেবে দেখানো হতো, কিন্তু পরবর্তীতে সেটা আর দেখা যায়নি। এসব তথ্য এমন সময় এসেছে যখন নতুন কিছু প্রতিবেদনের দাবি করা হয়েছে যে বিপু অন্তত 16টি দেশের সম্পদ গড়ে তুলেছেন। বাংলাদেশ থেকে টাকা পাচার করেই এসব সম্পদ গড়েছিলেন। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তার সঙ্গে সংশ্লিষ্ট 98টি ব্যাংকের অ্যাকাউন্ট প্রায় 3181 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের তথ্য পাওয়া গেছে। নসরুল হামিদ বিপুর এই লুটপাট, এই টাকা পাচারের কাহিনী বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এক অনুসন্ধানে আরও দাবি করা হয়েছে 2024 সালে আগস্ট থেকে 2025 সালে মার্চ পর্যন্ত এই সময় সাবেক এই প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর প্রায় 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন, যেগুলোর ছিল অপ্রকাশিত সম্পদের অংশ। রেজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে এইসব অপকাণ্ডের সঙ্গে জড়িত, তার পরিবারের অপকাণ্ডের সাথে জড়িত, অথচ তিনি এখন সুশীল সেজে ঘুরে বেড়াচ্ছেন। শুধু রেজওয়ানা হাসান না, আসিফ নজরুল এখন সুশীল সেজেছেন, অথচ আসিফ নজরুল গত 15 আগস্টে এক ফেসবুক পোস্টে লিখেছেন তিনি শেখ মুজিবুর রহমানের ভক্ত। শেখ মুজিবুর রহমান না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না, এমনকি শেখ মুজিবুর গুণকীর্তন গিয়েছেন। অথচ কয়েক মাস আগে অন্তর্বর্তী সরকারের শাসনামলে তিনি শেখ মুজিবুরের নামে আগুন খেতেন। এই আসিফ নজরুলের বিরুদ্ধেও আইন বিভাগের ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। কাজী নিয়োগ থেকে শুরু করে প্রতিটি সেক্টরে তিনি ব্যাপক দুর্নীতি করেছেন। তিনি আমেরিকায় বাড়ি করেছেন। এখন অনেকেই দাবি করছেন আসিফ নজরুল, রেজওয়ানা হাসানদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, এইসব দুর্নীতি উদ্ঘাটন করা হোক। গণতান্ত্রিক সরকারের কাছে এটাই মানুষের প্রত্যাশা।